আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। আমাদের এক্সপার্ট জব ম্যাথ এই পেজ থেকে প্রতিনিয়ত আপনি আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যাংশ সমাধান করা হচ্ছে। ধারাবাহিকভাবে আজকে আমি আলোচনা করব 17তম শিক্ষক নিবন্ধন প্রিলিট গণিতাংশের ব্যাখ্যাংশ সমাধান কলেজ লেভেল। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটি নির্দিষ্ট সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা হবে কোন নির্দিষ্ট ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা, আমরা প্রথমে এই সংখ্যাটির আমরা মৌলিক গুণনীয়কটা নির্ণয় করে নিব। এখানে দেয়া আছে 2 1, আমরা এখান থেকে প্রথমে 2 দ্বারা যদি ভাগ করি, 9 দোকানো 18, 7 দোকানো 14, 6 দোকানো 12, আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। 5 দোকানো 10, 4 দোকানো 8, 8 দোকানো 16, তাহলে এখানে 27, 6 6, আমরা আবার 2 দ্বারা দিব। 13 দোকানো 26, 8 দোকানো 16, 13 দোকানো 26, 1 16, 7 দোকানো 54, ও দুঃখিত, এখানে হবে 4 দোকানো 8, হ্যাঁ, তাহলে আবার 2 দ্বারা 13, তাহলে এখানে হবে হচ্ছে 13 দোকানো 26, 27, তাহলে 7 দোকানো 14, এই যে, অর্থাৎ আমরা লিখতে পারি, হচ্ছে 13 দোকানো 26, 7 দোকানো 14, 2 দোকানো 4। আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি, 6 দোকানো 12, 8 দোকানো 16, আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 4 3। আমরা যদি 7 দ্বারা ভাগ করি 49, 7 7 49। এখন মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখে নিব এবং জোড়া জোড়া করে লিখব। এইটা এই দুটো এক জোড়া করলাম, এই দুটো এক জোড়া করলাম, এই দুটো এক জোড়া করব। 2 গুণ 2, তাহলে 7 গুণ 7 ইনটু কত 7। তাহলে মৌলিক গুণনীয়কগুলো যখন আমরা জোড়া জোড়া আকারে লিখব, যেটা জোড়া মানে জোড়াবিহীন হবে, এইটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ এই 7 দ্বারা যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং 7 দ্বারা যদি গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পরবর্তী প্রশ্ন দেখি, এত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? আপনারা জানেন মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক নেই, ওই সকল সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেহেতু এখানে 101 সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 101 হবে মৌলিক সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি x প্লাস y এর মান নির্ণয় করতে বলছে, x মাইনাস y এর মান দেয়া আছে। আমরা জানি যে মান নির্ণয়ের অঙ্ক করার জন্য আমাদের সূত্রের কোনো বিকল্প নেই, আমরা মাস্ট বি সূত্র দিয়েই করব। এখানে সূত্র দেখতে পাচ্ছি, x প্লাস y এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যাবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটার মান নির্ণয় করে দেই। এটার মান 2, একটা হোল স্কয়ার দিলাম 4, এখানে হচ্ছে x এর মান, তাহলে এখান থেকে লিখতে পারি 4, এখানে 4 4 16, 4 2 8 9 96, আর লিখতে পারি আমরা 100। অর্থাৎ x প্লাস y এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে মাস্ট বি আমাদের একটা বর্গমূল করতে হবে। যখনই বর্গমূল করব তখনই সামনে একটা প্লাস মাইনাস আসবে, অর্থাৎ বলতে পারি প্লাস মাইনাস 10। তাহলে আমরা বলবো x প্লাস y এর মান প্লাস মাইনাস 10। অর্থাৎ যে মান নির্ণয় করার জন্য সূত্রের কোনো বিকল্প নেই, আমাদের অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখতে হবে। 4 নম্বর প্রশ্ন, এখানে আমাদের a এর মান নির্ণয় করতে বলছে, যে আমাদের যে মানটা দেয়া আছে, খুব ইজি একটি ওয়ে। এখানে দেয়া আছে ঘনমূল, এখানে দেয়া আছে যে ঘনমূল এটা সমান বর্গমূল 5। যেহেতু ঘনমূল দেয়া আছে সুতরাং আমরা এটাকে উভয় পাশে এটা ঘন করে নিব। আমরা জানি ঘনমূল এবং ঘন মানটি কেটে যায়, এখানেও ঘন করে নিলাম, এটা কেটে দিব, তাহলে এখানে পাচ্ছি a। এটাকে একটু ভেঙে দিব, বর্গমূল 5 স্কয়ার নিব এবং একটা বর্গমূল 5 নিব, অর্থাৎ তিনটাকে দুটো এক জায়গায় করলাম, একটা সিঙ্গেল রাখলাম। এটা যদি কেটে দেই তাহলে এখানে হবে 5 আর এখানে আছে বর্গমূল 5, অর্থাৎ আমরা বলতে পারি 5 বর্গমূল 5। খুব ইজি একটি ওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন।
পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ইজি, যে লগ সূচক, এবং আমি আপনাদের প্রত্যেকটি ক্লাসেই বলি যে সূচক এবং লগারিদম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লগের যে বেজ এবং মানটা যখন সেম হয়, অর্থাৎ লগের বেজ এবং মানটা যখন সেম হবে, অর্থাৎ লগ বেজ এবং মানটা যখন সেম হবে তখন তার মানটা হবে 1। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে log 2√5 এখানে দেয়া আছে 400, অর্থাৎ আমাদের এমন বেস যেহেতু দেয়া আছে এখানে, সুতরাং আমাদের কষ্ট একটু কম হবে। বেস এখানে দেয়া আছে, আমাদের বেসটা এখানে লিখে নিয়ে তার মাথার উপরে আমরা মান বসাবো, অর্থাৎ 2 বসাবো একবার, 4 বসাবো একবার, যে মানটা বসাইলে আমাদের 400 মিলে যাবে সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে 4টাকে সামনে নিয়ে আসবো, তাহলে এখানে 2√5, এই যে বেস এবং মান সেম, অর্থাৎ আমরা লিখতে পারি 4 × 1 = কত? 4। মানে খুব ইজি ওয়েতে কিন্তু প্রশ্নটা আমরা সমাধান করতে পারলাম। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, m এর মান কত হলে এত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে? যে কোনো রাশি পূর্ণবর্গ হবে যদি ওই রাশিটির নিশ্চয়ক এর মান সবসময় 0 হয়। নিশ্চয়কটা হচ্ছে কি, মানে নিশ্চয়ককে আমরা বলি ডিসক্রিমিনেট, অর্থাৎ b² - 4ac, অর্থাৎ b² - 4ac এইটার মান 0 হবে। আর বিটা হচ্ছে bx এর সহগ, বিটাকে আমরা প্রকাশ করি x এর সহগ দ্বারা, x এর সহগ কোনো কিছু নেই, মানে এখানে একটা 1 আছে, এবং a হচ্ছে x² এর সহগ, তাহলে x² এর সহগ হিসেবে এখানে একটা 1 আছে, এবং c হচ্ছে ধ্রুবপদ এখানে আছে হচ্ছে -m, এবং চিহ্ন যদি নেগেটিভ থাকে তাহলে সেই মাইনাস সহ নিতে হবে। এখন আমরা এখানে মানটা বসিয়ে দেই, এখানে 4 এর মান 1, c এর মান -m = 0, তাহলে এখানে 1 - +4m = 0। আমরা লিখতে পারি 4m = -1, অতএব আমরা লিখতে পারি m এর মান -1/4। এই টাইপের প্রশ্ন আমরা দেখতে পাই যে অনেক সময় এই টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ একটি রাশির মান, যে m এর মান কত হলে বা একটা নির্দিষ্ট চলক দিয়ে দিবে, মানে অজানা রাশি দিয়ে দিবে, তার মান কত হলে একটি দ্বিঘাত সমীকরণটি পূর্ণবর্গ রাশি হবে, তখন আমরা লিখব ওই রাশিটির নিশ্চয়ক বা ডিসক্রিমিনেট = 0। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং এদের গসাগু দেয়া আছে, লসাগু নির্ণয় করতে বলছে। এই টাইপের প্রশ্ন কিন্তু চোখের পলকে উত্তর হয়ে যায়, মানে এটা আমরা চোখে দেখেই উত্তর করে দিব, মানে এটা কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমরা চোখে দেখবো উত্তর করে দেব। কিভাবে? অনুপাত দেয়া আছে এবং গসাগু দেয়া আছে, আমরা সবগুলো গুণ করব, সবগুলো সংখ্যা এখানে গুণ করব। এখানে 3টা সংখ্যা আছে, একটা 3, একটা 2 এবং একটা 4, গুণ করে দিই, 3 × 8 = 24। এই জাস্ট ইমেজিং, এটা দেখা মাত্রই উত্তর। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং এদের গসাগু দেয়া আছে। যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং গসাগু দেয়া থাকবে, তখন আমরা টোটালি 3টা সংখ্যা গুণ করে দেব। 3টে সংখ্যা গুণ করে যে আনসারটা পাবো, এটাই হচ্ছে আমাদের দুটি সংখ্যার লসাগু। 3টি সংখ্যা কি কি? একটা 3, একটা 2 এবং একটি হচ্ছে 4। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, ক্রমিক সমানুপাতিকটা কি? 3টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তখন তাকে ক্রমিক সমানুপাতিক বলে। তাহলে এই যে a অনুপাত b এবং b অনুপাত c যদি সমান হয় তখন আমরা বলি এটি একটি ক্রমিক সমানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি a / b, b / c, অর্থাৎ b দিয়ে যদি b কে গুণ করি b², এখানে হবে AC। তাহলে আমরা বলবো ABC ক্রমিক সমানুপাতিক হলে আমরা লিখতে পারি b² = AC। পরবর্তী প্রশ্ন, এটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? এটা খুবই ইজি। যখন একটি ছায়ার দৈর্ঘ্য 45, মানে মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে, তখন ছায়ার দৈর্ঘ্য এবং খুঁটির দৈর্ঘ্য পরস্পর সমান। কেন সমান? কারণ আমরা জানি একটি খুঁটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য যদি 20 হয় এবং এর মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, এই কোণটা যদি 45 হয় তাহলে এই কোণটা 45 হবে। যখন এই দুটো কোণ সমান হবে তখন এই দুটো বাহু পরস্পর সমান হবে। অর্থাৎ
খুব ইজি ওয়ে, সমকোণী ত্রিভুজের যে কোনো কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে লম্ব এবং ভূমি এর মান পরস্পর সমান, তাহলে লম্ব এবং ভূমি এর মান পরস্পর সমান, অর্থাৎ এটা যদি 20 হয় তখন এটাও হবে 20। এই জন্য এখানে যখনই আমরা 45 ডিগ্রি কোণ দেখব তখনই আমাদের খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য পরস্পর সমান। আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমরা দেখেছি হচ্ছে নবম ও দশম শ্রেণীর বইয়ে। প্রিয় শিক্ষার্থী যারা আমার লাইভটি দেখো এবং চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে বলবো এই প্রশ্নটি আমাদের নবম ও দশম শ্রেণীর বইয়ে আছে 3.5-এ। এই প্রশ্নটা করার জন্য আমরা একটি সূত্র শিখব যে বিক্রয় মূল্য যখন আমরা নির্ণয় করব তখন একটি সূত্র ব্যবহার করব। C × 1 + R। এই সিটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এবং এই আরটা হচ্ছে আমাদের মুনাফার হার। অর্থাৎ যখন একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে এই ক্রয় মূল্যের মানটাই আমরা নির্ণয় করব। অর্থাৎ যে কোনো শতকরা লাভে বা শতকরা, এটা আমরা লিখি শতকরা লাভে বা ক্ষতিতে বিক্রয় মূল্য, এখানে প্লাস মাইনাস, লাভে যদি বললে তাহলে প্লাস আর ক্ষতিতে বললে হবে মাইনাস। এখন ওই সূত্রটা অবলম্বন করে আমরা মানটা নির্ণয় করব। তাহলে এখানে সিটা যেহেতু ক্রয় মূল্য, আমরা যেহেতু ক্রয় মূল্যটা নির্ণয় করতে বলছে, আমরা একটু প্রথম শর্তটা খেয়াল করি। প্রথম শর্ত বলছে x% ক্ষতিতে, তাহলে C1 - x% মানে x/100 এত টাকা, মানে এই পার্সেন্টকে আমরা 100 দ্বারা ভাগ করে ভেঙে দিলাম। দ্বিতীয় শর্ত বলছে 3x% লাভে, তাহলে ক্রয় মূল্য 1 + 3x/100 এই যে। তাহলে আমি আবারও বলি x% ক্ষতিতে বিক্রয় মূল্য C × 1 + R। C এর মান তো আমাদের বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে C রেখে দিলাম 1, এই R এর মানটা x% কে ভেঙে দিলাম। এবং সিমিলারলি দ্বিতীয় প্রশ্ন আমরা লিখলাম C × 1 + 3x, তাহলে 3x% কে আমরা ভেঙে দিলাম। এবার আমাদের শর্ত প্রশ্ন যেটা বলছে যে 3x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যাবে 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যাবে, মানে 3x% লাভে বিক্রয় যেটা করেছি আমরা, এই যে মূল্যটা হবে এই মূল্যটার চাইতেও 18x টাকা বেশি হবে। জাস্ট প্রশ্নটা বুঝে আমরা শর্তটা লিখে দিব। এখন আমরা এই মানটাকে এই পাশে পার করব, 1 + 3x/100 - C1 - x/100 = 80x। এখন এখান থেকে আমরা প্রথমে C যদি কমন নেই তাহলে 1 + 3x/100, এখানে -1 - a প্লাস x/100 = 18x। আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি লসাগু করি 100 লসাগু করলে তাহলে এখানে হবে লবগুলো যোগ হয়ে যাবে 4x/100 = 18x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি C = 18x × 100 / 4x, অর্থাৎ হরটাকে লবে দিলাম, লবটাকে হরে পাঠিয়ে দিলাম, x এবং x কেটে দিব, গুণ করলে 4 × 25 = 100। তাহলে 18 এবং 25 যদি গুণ করি তাহলে উত্তর হবে আমাদের 450 টাকা। তাহলে সকলের উদ্দেশ্যে আমি বলবো, এটা যেহেতু আমাদের নবম ও দশম শ্রেণীর বইয়ের প্রশ্ন, যা আমার যে ভিডিওগুলো আমার প্রিয় শিক্ষার্থীরা দেখে, তোমাদের উদ্দেশ্য বলবো অঙ্কটি আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি এবং আমাদের চাকরি প্রত্যাশী সকলের জন্য আমি বলবো এই প্রশ্নটা আমি আবারও একবার ক্লিয়ার করে দিচ্ছি। বলা আছে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়
3x% লাভে বিক্রয় করলে তার চাইতে 18x টাকা বেশি পাওয়া যায়, মানে এইটার চাইতে 18x টাকা আমরা বেশি পাবো। তাহলে আমরা জানি শতকরা লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্যের একটা সূত্র আছে, C ইন্টু 1 প্লাস আর, সি ইন্টু 1 প্লাস আর। এখানে সিটাকে মানে আমরা অন্য একটা চলক হিসেবে ব্যবহার করতে পারি, আমি সি ব্যবহার করেছি, মানে আপনারা চাইলে এখানে অন্য একটা চলক ব্যবহার করতে পারেন। এই সিটাকে আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছি এবং এই আরটা হচ্ছে মুনাফার হার প্লাস মাইনাস, মাইনাস হচ্ছে যদি ক্ষতি হয় তাহলে মাইনাস, আর প্লাস হবে যদি লাভ হয় তাহলে প্লাস। প্রথম শর্ত যেটা দেওয়া ছিল x% ক্ষতিতে, তাহলে ক্রয় মূল্য 1 মাইনাস মুনাফার হার, মুনাফার হারটাকে আমরা ভেঙে নিয়েছি। দ্বিতীয় শর্ত 3x% লাভে, তাহলে এখানে c ইন্টু 1 প্লাস 3x% কে ভেঙে নিয়েছি। শর্ত 3x% লাভে বিক্রয় করলে যা পাবো এটা প্রথমটার চাইতে 18x টাকা বেশি। এখন এখান থেকে আমরা সমাধান করে ক্রয় মূল্যের মানটা নির্ণয় করেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।